নেপালে যেরকম ল্যাংটা করে পিটাইছে, যে শহীদ ওসমান হাদি ভাইয়ের সেই কথাটাকে কোট করতে চাই, যে আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বুঝেন। যে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে 38 লাখ টাকা 32 লাখ টাকা গরু ক্রয়ে ব্যয় করেন, তাহলে সারা মাসের সেই সংসার চালাতে, সারা বছরের সংসার চালাতে তার আয়ের উৎসটা কি? এই অঙ্কের সমাধান হলো বাংলাদেশ চায়। এটা এবার আঙুল সরাসরি জনাব তারেক রহমানের দিকে। সালাউদ্দিন আনবার ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে তারেক রহমানকে বলেছেন, যেহেতু তারেক রহমান ট্রাক চালাতে পারেন, একদিন রাতের বেলা কোনো প্রোটোকল ছাড়া একটা ট্রাক নিয়ে বের হলেই বুঝতে পারবেন রাস্তার কোন কোন পয়েন্টে আপনার সোনার ছেলেরা চাঁদার জন্য দাঁড়িয়ে থাকে। শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে, জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আবার পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে খুন করতে চেয়েছিল। যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়, আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাবো না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজাহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপর যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে তাদেরকে মামলা দিয়েছি। পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরেও জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলবে, তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে তখন পরিণতি কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র 2-3 মাস আপনাদের এত সাহস, আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট ক্ষেতের ছবি দেখছি, আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে। সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। কতদিন হয়েছে আমরা সরকার থেকে একটি টু শব্দ পাইলাম না শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। তোমরা তো চাঁদার লোভী জীবন দাও, আর আমরা জান্নাতের লোভী জীবন দেই, আমাদের সাথে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ট্রাক চালাতে পারে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তিনি ট্রাকে উঠে ট্রাক চালিয়ে দেখিয়ে দিয়েছে। এখন এই ট্রাক চালানোকে কেন্দ্র করে দর্শক নেটিজেনদের নানান ধরনের মন্তব্য, কিন্তু এই আম্মার সাহেব তাকে খুব ভালো করে চেনেন। সে আবার এমন কথা সরাসরি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, যেহেতু আপনি ট্রাক চালাইতে পারেন, তো দয়া করে একটু ট্রাকটা নিয়ে একা একা কোনো প্রোটোকল ছাড়া, আপনি প্রধানমন্ত্রী বেশভূষ ছাড়া, মানুষ যেন বুঝতে না পারে যে আপনি প্রধানমন্ত্রী, একা একা আপনি ট্রাকটা নিয়ে বের হন এবং রাস্তায় বের হয়ে দেখেন কত জায়গায় আপনাকে চাঁদা দিতে হয়। আর যদি আপনি গরুর ট্রাক নিয়ে বের হন তাইলে তো কথাই নাই। দর্শক, এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। আর একটা বিষয় রয়েছে জানেন, প্রতিমন্ত্রী তিনি 32 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছে, আর এটা নিয়ে ধরে বসেছে নাসির উদ্দিন পাটোয়ারি, যে একজন মন্ত্রী 32 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলো, অথচ তার সারা বছরের ইনকাম বা বেতন হলো 42 লক্ষ টাকা। তাইলে যদি 32 লক্ষ টাকা দিয়ে শুধু কুরবানির গরুই কেনে, তাইলে অন্যান্য খরচ খরচা আছে, সারা বছর তার সংসার চালানো আছে, তাহলে এত টাকা আসলে পায় কোথা থেকে? এটার তো হিসাব দেওয়া দরকার আছে। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ, সে তাকে ভালো করে চেনেন। সে কোন জায়গায় থেকে কত টাকা আসলো, কোন বাজেটে কত টাকা, কোন বিষয় নিয়ে কত টাকা বাজেট হলো, বরাদ্দ পেলো, সব কিছু কিন্তু খুঁটিনাটি সে হিসাব নিকাশ দিয়ে দেয়। তো এভাবেই যদি প্রত্যেকটা এমপি মন্ত্রী হিসাব নিকাশগুলো দিয়ে দিত, তাহলে কিন্তু চাঁদাবাজ, দুর্নীতি, রাহাজানি কিচ্ছুই হতো না, টেন্ডারবাজি কিছুই হতো না, কেননা এগুলো তো জনগণ জেনে যাবে। যাই হোক দর্শক, এখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে তুমুল আকারে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আর একটা বিষয়, নাসির উদ্দিন পাটোয়ারির উপর যে হামলা করা হয়েছিল, এই হামলাটা আসলে কারা করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল, সেগুলো নিয়েও কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি মুখ খুলেছে। শুধু নাসির উদ্দিন পাটোয়ারি না, রাজনৈতিক নেতাকর্মীরা সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে নাসির উদ্দিন পাটোয়ারিকে এই জন্যই তারা হত্যা করার চেষ্টা করছে, বা নাসির উদ্দিন পাটোয়ারিকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করছে, যে নাসির উদ্দিন পাটোয়ারিকে বিদায় করলে আর একটা হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেননা শরীফ ওসমান হাদিকে বিদায় করা হয়েছে, যদিও এখন পর্যন্ত সেটার কোনো বিচার হচ্ছে না। সেটা নিয়েও কিন্তু হাসনাত আব্দুল্লাহ দাবি তুলেছে যে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির কোনো বিচারের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো বিচার হচ্ছে না। ঠিক এভাবে যদি আমার নাসির উদ্দিন পাটোয়ারিও চলে যায়, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে আমি কালেমা পড়েই থাকি, যে কোনো সময় আমি বিদায় হতে পারে। শরীফ ওসমান হাদির মতো নাসির উদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে যে আমি মরলে আমার বিচারটা আপনারা দয়া করে কইরেন।
হ্যাঁ, খুনিদের বিচার করেন, এই একই কথা বলেছিল কিন্তু শরীফ ওসমান হাদী। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেগুলো ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন। তো বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট অনেক কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। কেন এই কথাগুলো বললাম? দেখেন, অনেক আগে একটা ভিডিও দেখছি, ভিডিওটা আমার কাছে আছে। একজন বিএনপির বড় নেতা, ওনার নাম অ্যানি, হ্যাঁ, উনি কিন্তু এখন আবার প্রতিমন্ত্রী আমার মনে হয়, নাকি ফুল মন্ত্রী, যাক এগুলো মুখস্থ হয় নাই, হয়ে যাবে। ওনাকে না আমি চাঁদাবাজ নিয়ে কথা বলতে দেখছি, চাঁদাবাজি। উনি একটা ঘরের মধ্যে, ইচ্ছা করলে আমি দেখাইতে পারি, দেখাবো না, ঘরের মধ্যে কথা বলতেছিল চাঁদাবাজি নিয়ে, মানে ব্যাপারটা যেন একটুখানি ওই ম্যানেজ করে, হ্যাঁ, সমঝোতা করে, সবাই দিকে যেন খেয়াল রাখে, এরকম কথাবার্তা বলতেছিল। না খেয়াল রাখলে বদনাম হবে, মানে সবাইকে দিয়া খাইও, ওই যে নিচে যারা আছে তাদেরকে দিয়া খাইও, এরকম একটা জ্ঞান দিতেছিল। এখন কেন এই কথাটা তুলে আনলাম? এই জন্য তুলে আনলাম, উনি গেল গরুর হাটে, ওনার যাওয়াটা আমার কাছে একটু অবাক লাগছিল। গতকালই দেখছি উনি গরুর হাটে গেছে, এরপরে শোনা গেল উনি 6টা গরু কিনছে 32 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, ওনার নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে, কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। এখন 32 দিয়ে যদি গরু কিনা ফেলে, আর থাকে কত, 14-15 থাকে মনে হয়, তাই না? তার মানে এই 15 দিয়ে তাকে পুরো বছরটা চলতে হবে এই 15 লাখ টাকা দিয়া। 1 লাখ টাকার একটু বেশি খরচ হবে মাসে মাসে, এই দিয়ে ম্যানেজ করে নিবে, যার ফলে 32 লক্ষ টাকার গরু কিনা ফেলাইছে। এইটা নিয়ে এখন সবাই আলোচনা। মানুষে কি বলতেছে, উনি কি আসলে কোরবানি দিলেন না নিজেই কোরবানি হয়ে গেলেন? হ্যাঁ, এটা একরকম কোরবানি হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, উনি যে ওই যে বলছিল সমঝোতা কইরা গরিবের দিকেও তাকাইতে, সবাইকে দিয়া খাইতে, এরকম একটা ভিডিও ফুটেজ আছে। তার মানে কি ওই অঙ্কে থেকে টাকা পাইলো নাকি উনি? এরকম প্রশ্ন ছুঁড়া মারছে, যেটা মারা উচিত না। নিশ্চয়ই উনি এরকম কিছু করবে না। উনি ছাত্র নেতা, রাজনীতি কইরাই আসছে ভাই, ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে, বহুদিন যাবৎ চিনি। কিন্তু উনি কেন পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারলো না? এই দেশে তো ভাই ওই 3000 টাকার হাঁসের মাংস খাওয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন, উপদেষ্টা আর মন্ত্রী একই কথা ভাই, উপদেষ্টা যা মন্ত্রীও তা। উনি 3000 টাকার হাঁসের মাংস খাইছিল দেখা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজের সুশীলরা, চুচিলরা ঝাঁপায়া পড়ছিল। কোথায় এখন চুচিল? কোথায় আছেন আপনারা? এই যে 32 লক্ষ টাকার গরু কিনলো, এটা নিয়ে কথা বলেন না? কথা বলতে মন চায় না ভাই। ভালো কাজ করছে, নেক কাজ, বেশি সওয়াব পাবে। এই গরু ঢাকা থেকে কিনছে না কই থেকে কিনছে জানি না, কিন্তু 6টা গরু কিনছে এটা কনফার্ম। আমার যেটুক মনে হয় পুরা 6টা গরু তার উনি কোরবানি দিবে না, কিছু গরু উপহার দিবে। হ্যাঁ ভাই, গরু উপহার দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে আমি দেখছি ভাই, দুই একজন নেতার সাথে তো বড় বড় নেতার সাথে যোগাযোগ ছিল, তখন দেখছি ভাই তারা গরু উপহার পাইতো। নিশ্চয়ই উনি গরু উপহার দিবে। আর নির্বাচনের সময় ভাই এই যে ভোট টোট চাইছে, যাদের কাছে নিজের এলাকার লোকজনতা আছে, হয়তো ওইখানে দিবে সবাইকে, কারণ ওনার কাছে টাকা আছে। নিশ্চয়ই উনি জমিদার, তাই না? জমিদার না হলে কেউ 32 লক্ষ টাকার গরু কোরবানি দেয়? বাপ রে বাপ, এই দেশে। কিন্তু ওই যে একটু আগে বললাম পাবলিক সেন্টিমেন্ট, ওইটা আপনি বুঝেন নাই। আপনি না নেতা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝতে পারেন নাই। মানুষ এটা ঠিকভাবে নেবে না, সবাই যে এটা নিয়ে প্রশ্ন করবে। ওই যে শেখ হাসিনার আমলে যারা 5টা 6টা 10টা গরু কিন্তু তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল, এরকম একটা প্রশ্ন। এখন এই 6টা গরু কিনে আর যাই কিছু পাক না পাক, ভাই ভাইরাল তো হয়েছে, হ্যাঁ, সবার কাছে তো পৌঁছে গেছে যে উনি বড় একজন দানবীর। এই দানবীরের ফলাফল ওই যে প্রথম যে গল্পটা বললাম, চোখ দেখছে, মন চাইছে, তারপরে পিঠে, তারপরে চোখে। যে কর্মটা উনি করছে, মানে অ্যানি সাহেব যে কর্মটা করলো, এই 6টা গরু কিনা, এটার জবাব ওনাকে দিতে হবে, মুখে দেওয়ার দরকার নাই। বিধাতার ওই সিস্টেমের মধ্যে পইরা যাবে। ওই যে প্রথম বললাম, মন, চোখ, পা, হাত, আম, পিঠ, চাবুক এবং চোখের পানি, ওই সিস্টেমের মধ্যে যাইতে হবে। বিধাতার সিস্টেম কেউ লঙ্ঘন করতে পারবেন না। বর্তমানে ভাই কোন রকম ভুয়া রাজনীতি করা যাবে না, ভুয়া রাজনীতির ফল খারাপ। হায় হায়, এর মধ্যে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী সাহেব কোথায় জানি গেছিল, হায় হায়, ওনার পিঠের কাছে এসে বলতেছে ভুয়া ভুয়া। আমি একটা জিনিস বুঝি না, উনি তো একজন আইনমন্ত্রী, ওনার সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ওনার দলের লোকজন তো থাকবেই। ওনার দলের লোকজন কারা? ওরা কোথায়? ওদেরকে ঠেইলা এই ভুয়া ভুয়া বলার জন্য এরা কারা সামনে চলে আসে? কিভাবে আসে? বিরাট বড় প্রশ্ন না? এইভাবে ভুয়া ভুয়া যদি শুনতে হয় 3 মাসের মাথায় আইসা, এবং একজন না ভাই 2-4 জন অলরেডি শুনা ফেলাইছে, লক্ষণটা তো ভালো না। কেন ভালো না জানেন? আমাদের দেশের কিছু দালালের কারণে। হ্যাঁ ভাই, কিছু লোক এমন এমন দালালি করে যাদের দালালির কারণে সরকার বুঝতে পারতেছে না বাস্তবতা। হ্যাঁ ভাই, সরকার না বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। সরকার মানুষের মন বুঝতেছে না। যদি মানুষের মন বুঝতো তাহলে ভাই প্রথমে কি কাজটা করতো জানেন? আমাদের শহীদ হাদির ওই যে
হত্যাকারী, ওই হত্যাকারীকে কিন্তু চাইতো। দেখেন হাদির হত্যাকারীকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই নিয়ে টু শব্দ নাই। এই যে পল্লবীতে রামিসা কাণ্ডে সরকার যেভাবে আগে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নিজেই বললো 1 মাসের মধ্যে রায় হবে, সর্বোচ্চ রায় বুঝে নিয়েন, একদম ঝুলিয়ে দিবে। তার মানে সরকার তো ইচ্ছা করলেই পারে, তার কেন পারতেছে না আমাদের হাদির ওই হত্যাকারীকে ফেরত আনতে? ফয়সালকে ফেরত চাইতেছে না কেন? না চাওয়ার পিছনে কারণ কি হইতে পারে? সরকার কি এমন কিছু ভাবতেছে আরে কিছুদিন যাক না, সবাই ভুলা যাবে? এর মধ্যেই দেখছি ভাই বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা বয়ান তৈরি করতেছে, একজনের নাম উল্লেখ করবো, বাকিদের নাম মুখে নেব না, মোস্তফা ফিরোজ। আপনি কি করে এই কথাটা বললেন ভাই? একটা চ্যানেলে আইসা তার সাথে ছিল কে জানেন? ওই আম তারেক, তার লেভেলেরই, হ্যাঁ দুজন এক লেভেলের আমার কাছে মনে হয়েছে। দুজনে যেসব কথাবার্তাগুলো বলছে আপনারা এই কথাগুলো শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। সে বলতেছে কবি নজরুলের পাশে কেন শহীদ হাদিকে কবর দেওয়া হইলো? হাদিকে ওইখানে কবর দিয়া সবচেয়ে বড় অন্যায় করছে ডক্টর ইউনূস, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ডক্টর ইউনূস নাকি সেটা বড় অন্যায় করছে, কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়া। চিন্তা করছেন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে? দিনে দিনে হাদিকে কিন্তু দূরে সরাই দিতেছে। সে প্রশ্ন তুলছে এই হাদি নাকি গালাগালি করতো, এই হাদি শুধু গালাগালিটাই তার চোখে পড়ছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলে গেছে, শুধু গালিটা তার মনে রাখছে। আপনার মতো লোক, আপনি একজন সাংবাদিক, সাংবাদিক বলে লাভ নাই, উনি আমার মতো ইউটিউবার, ডেইলি 10 থেকে 12টা কন্টেন্ট দেয়, সাবজেক্ট তো খুঁজে পায় না, কিছু একটা তো করতে হবে। কিন্তু এটা কিন্তু ওনার নিজের চ্যানেলে না, এটা একটা জায়গায় সাক্ষাৎকার দিছে ওই আম তারেকের সাথে, ওইখানে বসে বলতেছে শহীদ হাদিকে এতটা সম্মান দেওয়াতে ওনার জয়লা পুইরা ছাই হয়ে যেতেছে, পিছনে দিয়ে আগুন ধোয়া বাইর হইতেছে, তো ওনার এরকম জ্বালা, দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজে দুর্গন্ধ ছড়াইতেছে। এদেরকে মাঠে নামানো হয়েছে জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবিরকে নিয়ে যত রকম দুর্নাম করতে পারবা, যতটা দুর্নাম করবা ততটাই পদ উন্নতি পাবা, হ্যাঁ ততটাই আমাদের বুকের কাছে আসতে পারবা। ওদের লেভেল অনেক উপরে। চীন থেকে ঘুরে আসছে, চীন থেকে ঘুরে এসে একটা কথা কিন্তু বলছে যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় পুরা এই ঢাকা শহরটাকে 15 বছরে বিদেশি যে কোনো উন্নত শহরের মতো গড়ে তুলতে পারবো, আমাদেরকে যদি 15 বছরের জন্য সময় দেওয়া হয়। এই কথাটা 100% বিশ্বাস করতে চাই, কারণ তারা 2 বছর সময় পাইছে। 2 বছর আগেও আমরা ছাত্র শিবিরকে এমন ভাবে জানতাম না, তো আজ যেভাবে জানি। এই ছাত্র শিবির 2 বছর সময় পাইছে, 5টা বিশ্ববিদ্যালয় চেহারা বদলাই দিছে, বহু উন্নতি করছে, এসি লাগাইছে। যে মসজিদে মানুষ গরমের মধ্যে নামাজ পড়তো সেই মসজিদ সংস্কার কইরা, পয় পরিষ্কার কইরা, রং কইরা এসি লাগাই দিছে। কিন্তু কারেন্টের লাইন দেওয়ার জন্য অনেকের মনের মধ্যে ব্যথা, কারেন্টের লাইন দিতে পারতেছিল না, এখন দিছে কিনা জানি না। দেখেন যেভাবে তারা উন্নতি করছে, এই থেকেই বোঝা যায় সাদিক কায়েম যদি রাজনীতিতে আসে, শোনা যাচ্ছে যে কোনো সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়াবে, যদি দাঁড়ায় যায় নিশ্চয়ই উনি পাস করবে। আমাদের সবাই উচিত হবে ছাত্র শিবির থেকে এই দেশের যেখানে যেখানে যে দাঁড়াবে তাদের পাশে থাকা। কোন নির্বাচনে? এই স্থানীয় নির্বাচনে। 5 বছর অনেক দূরে আছে, 5 বছরের কথা বাদ দেন, এই স্থানীয় নির্বাচনে সবাই খেয়াল রাখতে হবে। হ্যাঁ ভাই, এইখানে জিততে হবে, এখানে হাজার হাজার কেন্দ্র, হাজার হাজার প্রার্থী, এখানেই মূল। কিন্তু গ্রামগঞ্জ, জেলায়, উপজেলার মধ্যে ছাত্র শিবিরের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি এবং জামাত ইসলামের প্রতিনিধি ঢুকাইতে হবে। দেশকে যদি কন্ট্রোল রাখতে চান, সঠিক পথে পরিচালনা করতে চান, আর নির্বাচনের রাতে পাহারা দিয়া ফলাফল আদায় করে আনতে হবে। এখনো সময় আছে, সবাই মিলে এই কাজটা করবেন, অনুরোধ করে গেলাম। কারণ কি জানেন, সরকার তো ঠিক আছে সরকারের পথে, কিন্তু বিরোধী দল স্ট্রং হইতে হবে। বিরোধী দল যদি স্ট্রং না হয় সরকার বেপথে চলে যাইতে পারে। বিরোধী দলের কাজ যেটা সেটাই তো করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব কথাগুলো বলতেছে, এগুলো তো বিরোধী দলের কাজ। বিরোধী দল এইভাবেই কথা বলতে হবে। আগের গৃহপালিত যে বিরোধী দল ছিল তাদের মতো বিলাই মতো ম্যাও করলে চলবে না, টাইগারের মতো গর্জন দিতে হবে। আপনারা ভাই ব্রাদার বলেন, এই যে বয়ান তৈরি করতেছে এই দেশের ওই চুচিলরা বয়ান তৈরি করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি গালাগালি করে। আমাকে একটা ভিডিও ক্লিপ দেখান তো, গালি দিছে এরকম কোন ভিডিও ক্লিপ দেখাইতে পারবেন? পারবেন না, নিশ্চয়ই পারবেন না। কি পারবেন? সে কি বলছে? ওরা প্রতারক, ওরা চাঁদাবাজ, এই ধরনের কথা বলছে। এই কথাগুলো কি মিথ্যা? চাঁদাবাজ, প্রতারক, এই কথাগুলো কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা না। এই ধরনের অনেক কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এমন কোন মন্ত্রী নাই সে সমালোচনা করে নাই। এইটাই তো বিরোধী দলের কাজ, এইটাই তো নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশের রাস্তার মধ্যে তো সরকার নিজেও ঢুকে গেছে। এই সরকার কিন্তু ইচ্ছা করলেও আওয়ামী লীগ সরকার হইতে পারবে না, হাজার চেষ্টা করলেও হইতে পারবে না। কেন এই কথাটা জোর দিয়ে বলতেছি? দেখেন ভাই, এই যে তারেক রেজাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট তো করছিল, রাইখা দিতে তো পারতো, ছাইরা দিছে। তার মানে কি একদিনের মধ্যেই, এক রাত্রের মধ্যেই সরকারের বিবেকে নাড়া দিছে। এটা কি করলাম? এটা তো ভুল হয়ে গেল, জুলুম হয়ে গেল। দেখেন, বুঝতে পারছে না? তার মানে কি জানেন? মায়া মমতা আছে। আর ওই হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট সরকার হইতে গেলে ভাই যে ক্ষমতাগুলো লাগে ওই ক্ষমতার সাপোর্ট তো পাবে না, নিশ্চয়ই পাবে না। কোথায় পাবে ওই ডিবি হারুনকে? কোথায় পাবে জিয়াউল আহসানকে? কোথায় পাবে সেই সব ডাকাইতকে, যেসব ডাকাইত গত সরকারকে সহায়তা কইরা ফ্যাসিস্ট বানাইছিল? তাদের কোথায় পাবে? কেউ আগে আসবে না ভাই, কেউ আগে আসবে না। এবং এই সরকারের যে প্রধান, উনি কিন্তু 17 বছর বিলেতে ছিল। তার মানে কি জানেন? সভ্য একটা দেশ থেকে উনি আসছে। 17 বছর অনেক লম্বা টাইম ভাই। আমি 1 মাস 7 দিন ছিলাম এই লন্ডনে। ঢাকায় এসে এতটা ভদ্র হয়ে গেছিলাম, একটু গায়ে ধাক্কা লাগবে সরি বইলা দিতাম। কোনো দরজা খুলতে গেলে আগে দরজা খুলতাম, নিজে ঢুকতাম না, অন্যজনকে ঢুকতে
ঢুকতে দিতাম, আমি তারপরে ঢুকতাম, এতটা সভ্য হয়ে গেছিলাম। আর উনি 17 বছর, আর ওই 17 বছর থাইকা এখানে আইসা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার হইতে পারে না। মেট্রো ট্রেনের নিচে কুরবানির হাট বসায় দিছে, তো লেছে এলো এখানে, তো এটা কোনো কথা হইলো না ভাই। আপনি যত্র হাট বসায় দিবেন, ওগুলো রাস্তা দুই পাশে গরু রাইখা, মানে এলাহি কারবার আর কি। এখন ওইখানে মেয়র সাহেব গেছেন, মানে ঢাকা উত্তর সিটির মেয়র, হ্যাঁ বলতে ফাইন করে দেন, ফাইন করে দেন। আপনারা দেখছেন ভিডিওটা, অত্যন্ত ভাইরাল একটা ভিডিও। ফাইন করে দেন, ফাইন করে দেন, কারে গরুরে ফাইন করে দেন, মানে গরু যে আনছে। কিন্তু বন্ধুরা, গরু যে বিক্রি করতেছে আইজায়, তো গ্রামের একজন সাধারণ মানুষ, ওরে আপনি যিনি ইজারা নিচ্ছেন এই জায়গা, মানে যিনি এই জায়গা দখল করছেন, স্বেচ্ছাসেবক দল না যুব দলের কোন নেতা এটা নিছে, অত ওনারা টাকা দিয়ে এখানে বসছে, তাই না? এখন গরুরে ফাইন করে দেন, অনেক বড় অঙ্কের টাকা ফাইন করেন। মানে যে এইটা ইজারা নিছে তার সম্পর্কে কোনো কথা বলে নাই, গরু কেন রাখলো, গরুকে ফাইন করে দেন এবং উঠায় দেন। ভাল লাগলো না দেখা সিনটা, ভাল লাগলো না এই জন্য যে উনি এমন স্ট্রংলি এই কথা বলেন নাই যে এই মুহূর্তে আমি 10 মিনিটের মধ্যে চাই এই জায়গা খালি হবে, আর যে এই জায়গা দখল করে এদেরকে বসাইছে তাদেরকে বলেন আমার সাথে ইমিডিয়েট দেখা করতে, নাহলে আমি পুলিশ পাঠিয়ে তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসবো। বলতে পারছে? পারছে না, পারবে না। কারণ কি জানেন, এইটাই আমাদের দেশের নিয়ম। এটা এই প্রথমবার না, এটা আমরা যুগ যুগ দেখে আসতেছি, যুগ যুগ দেখে আসতেছি। তৎকালীন বিএনপি সভা যখন জিয়াউর রহমান সাহেব ছিলেন তখন একটু কম হয়েছে, তারপরে এরশাদ সাহেব যখন আসছে ওরা করছে, এরপরে আওয়ামী লীগ করছে, এরপরে বিএনপি আবার করছে, এরপরে আবার আওয়ামী লীগ করছে, এখন করতেছে আবার বিএনপি। এগুলো বন্ধ হওয়া উচিত। পুলিশকে সেই ক্ষমতা দেওয়া উচিত যে পুলিশ বলবে যে না, আপনি এখানে বসতে পারবেন না, আপনি যে দলেরই হন, আপনি যে বড় নেতাই হন, আমরা আপনাকে বারণ করছি, বা আপনি এখন এখান থেকে উঠে যান। বলে নাই, যদিও মেয়র সাহেব, মানে উত্তরের মেয়র বলছে যে যেটা বলার পাবলিকলি আইসা বাইকে উনি ব্যবস্থা নিতে বলতেছেন। কিন্তু ভাই, আমার যা মনে হয়, আপনাদের কি মনে হয় কমেন্টে লিখবেন, যে যে নিচেই জায়গাটা, মানে যে দলের নেতার হুকুমে এই জায়গা দখল করা হয়েছে, ওই নেতা কি মেয়র সাহেবের সাথে কথা না বইলা এই জায়গাটা নিছে? না। সুতরাং পুলিশের কিছু করার নেই। পুলিশ কি করবে? পুলিশ তো হইলো মানে কাঠের পুতুল বাংলাদেশে, এবং পুলিশের অবস্থান এখন দিন দিন কিছু জায়গায় হ্যাডম দেখাইতেছে, কিছু জায়গায় এত খারাপ যে আপনি মানে অবিশ্বাস্য যে সমস্ত ঘটনা বাজারে ঘটতেছে। দেখেন, হ্যাডম দেখাইতে পারে বিরোধী দলের উপরে, কিন্তু পুলিশ হ্যাডম অনেকের সাথে দেখাইতে পারে না। যাদের সাথে দেখাইতে পারে না সেটা পরে দেখাইতেছি, যাদের সাথে হ্যাডম দেখাইতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন ঝিনাইদহে কী হয়েছিল, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনাটা সবাই জানেন। এরপর এই মানে এনসিপির কিছু ছেলেপেলের নামে মামলা করছে বিএনপি, মানে ছাত্রদলের নামে প্রথম মামলা করছে এনসিপি। তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা জানি না, তারা জামিন হয়ে গেছে, তারা হয়তো ঘরের থেকে জামিন হয়ে গেছে। এবং এরপরে এই ছাত্রদলরা এনসিপির এগেইনস্টে মামলা করছে। সেই মামলায় একজনকে তো অলরেডি অ্যারেস্ট করেই ফেলাইছে, আরেকজনকে হলো ওই যে তারেক রেজা, উনি সেন্ট্রালের লিডার, তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে যে তাকে পুলিশের ভ্যানে উঠাচ্ছে, সেটা মানে অ্যাকচুয়ালি যে কেউ দেখছে, যারা দেখছে তারা ভালোভাবে নেয়নি। কারণ কি জানেন, তারেক রেজার পাঞ্জাবি পরা ছিল সাদা রঙের, আর প্যান্ট পরা ছিল। তো প্যান্টটা চলে বেল্ট দিয়ে পড়ছে, পিছনে বেল্টের মধ্যে ধরে ধাক্কা দিয়ে, যেমন করে চোর চুরটা গুন্ডাকে উঠায় সেভাবে উঠাইছে। পুলিশ মহোদয়রা হয়তো ভুলে গেছে যে উনি কে, বা ওনারা হয়তো এমন হইতে পারে তেমন ছিট বিটাইছে যে এই যে তোরা আমাদেরকে সেই বিপ্লবের সময় মারছিলি না, তোরা সেই দলের, তো তোদেরকে পাইছি, বেশি কিছু তো করতে পারবো না, যদি একটু মিটিয়ে দেই। পেছনে ওই যে আপনার ট্রাকের মধ্যে ছাগল যেমনি উঠায় এমনি নিয়ে তারেককে উঠেছে, এবং ফোন টোন দিয়ে নিয়েছে। একটা মানে বিশ্রী মানে মিসবিহেভিয়ার করছে। পুলিশের হ্যাডম এইসব জায়গায় পারে, যখন তার পিছনে সরকার দাঁড়ায় থাকে, মানে উপরে থেকে নিশ্চয়ই অর্ডার আসছে, ওরা অ্যারেস্ট করো, তারেককে অ্যারেস্ট করো, মুখে অ্যারেস্ট করো, হ্যাডম দেখায় তারে অ্যারেস্ট করে তো নিয়েই গেল গা। কিন্তু এই পুলিশের হ্যাডম কত দূর আছে আমরা বুঝা ফেলাইছি। একটা অডিও কল শুনেন বন্ধুরা।
তুই গায়ে হাত দিছিস কার? এটা রাত্রে তুই চিন্তা করবো। আপনার এএসআই গিরি আপনাকে হেডার মধ্যে দিয়ে দেবো, জয় বাংলার লোক। ছাত্রলীগের আশিক? হ্যাঁ, ছাত্রলীগের আশিক। এই মিয়া শোনেন, আমি বলি, আবার বেশি কথা বলবেন না। আপনি 1 ঘন্টার মধ্যে কে অ্যারেস্ট করাইছে, কার মাধ্যমে এই অ্যারেস্টটা হয়েছে, এটা যদি তথ্য আপনি না দেন আমরা কি করতে পারি দেখাই দেবো কিন্তু লতিফ সাহেব। হ্যাঁ, এটা টাইনা আলমোড়ানি নগর, এই যে বললাম আমি, আপনার সব ঠিকানা এনআইডি আমাদের কাছে সংগ্রহ, আপনার কাছে সব কিছু সংগ্রহ। পেটে আঘাত। এই হলো আমাদের দেশের পুলিশ। রানীনগরের কি সাধারণ সম্পাদক, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ আশিক কথা বলতেছে আব্দুল লতিফ নামে একজন এএসআই রানীনগর থানা নওগাঁ। এই পুলিশ একটা থানার সাধারণ সম্পাদক পুলিশকে থ্রেট করতেছে, তুই 2 ঘন্টার মধ্যে এটা করবি, না তোর বউ বাচ্চা কোথায় আছে, তোর এনআইডি কার্ড সুদ্ধা সব আমরা খবর রাখি। এএসআই খুব একটা জবাব দিতে পারে নাই কেন জানেন? তার মধ্যে সেই মোরালিটি নাই, তার মধ্যে সেই সাহস নাই, কারণ সে জীবনে এমন কোনো ভালো কাজ করে নাই যে সে মৃত্যুকে ভয় পাবে না, সে কোনো অন্যায়কে ভয় পাবে না, নাই। কারণ পুলিশের ক্যারেক্টার আমরা জানি। আমি সব পুলিশের কথা বলছি না, ম্যাক্সিমাম পুলিশ, ভালো পুলিশও আছে। এই যদি পুলিশের হেলম হয়, আপনি যদি এই রানীনগর থেকে তারপরে জাম করে ঝিনাইদহ যান, ঝিনাইদহ যায় দেখবেন আরেক ঘটনা, পুলিশের কি হেলম। আসলে হয়েছে কি জানেন, আমরা যে রাজনীতি করি আমরা কেউ গ্যারান্টেড না যে সময়ের বিবর্তনে যে পুলিশ আমাকে এখন সালাম দিতেছে সেই পুলিশ আমার পাছার মধ্যে বাড়ি না দিব। কারণ এইটা আমাদের দেশের সিস্টেম, এটা যাই নাই। আপনি রাজনীতি করতেছেন, আপনার স্বার্থে, আপনি রাজনীতি করতেছেন সাময়িক ভালো থাকার জন্য। এই যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, বিএনপির কথাই আমি বলি, বিএনপি সরকার চালাচ্ছে, সরকার প্রধান অনেক প্রশংসার কাজ করতেছে, উনি এত ডাউনওয়ার্থ চলাচল করতেছে, তো ওনার ডাউনওয়ার্থ পাবলিক পছন্দ করছে। তারপরে পাবলিক পছন্দ করার পরেও দেখেন উনি রামিসার বাড়িতে গেল, ওইখানে ভুয়া কথা উঠলো। কেন ভাই? উনি যারা ভালো কাজ করতে গেছে। তো এইটা নিয়ে রুবিন ফরালা সুন্দর একটা বিবৃতি দিছে, আমি সেটা আপনাদের শোনাইতে চাই। যারা শুনছেন, যারা শোনেন নাই তাদের ভালো লাগবে। সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে। কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট। আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি। রুবিন ফরারার শেষ কথাটা ছিল, মানুষ নাকি বলছে যে মানুষ এখন স্টান্টবাজি ভালোই বুঝে। তারেক রহমান সাহেব স্টান্টবাজি করুক আর যাই করুক সেটা অন্য আলোচনা, কিন্তু তার মন্ত্রী পরিষদের লোকজন তো খুব একটা ভালো কাজ করছে না। এক এক জায়গায় এক এক রকম এক এক ধরনের কথা বলা তারেক রহমানকে দিন দিন উনি যে ডাউনওয়ার্থে ছিল উনারা একদম মানে পচায় ফেলাইছে পাবলিকের কাছে। এই যে কি সাখাওয়াত হোসেন বকুল না কি নাম ভদ্রলোক নসিবির, উনি একটা মিটিংয়ে যে কি বলছেন আপনি একটু দেখেন। তারেক রহমান বলার পরে বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কথাটা কি বলছে বুঝছেন? বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য নেতা তারেক রহমান সাহেব কিন্তু শুইনা খুশি হয় না, তার ক্লোজ করে তার এক্সপ্রেশনটা দেখেন, সে পছন্দ করছে না। এই যে লোকগুলা বাংলাদেশে কিছু মন্ত্রী মিনিস্টার বা কিছু উপদেষ্টা যে চামচামিটা শুরু করছে, এই চামচামি করেই তারেক রহমান যদি দোষ পায় গয়
এরা এদেরকে 10 পা পিছাই দিবে। তারেক রহমানের উচিত এদেরকে নিয়ে মিটিং করা। উনি বারে বারেই বিভিন্ন জায়গায় বলতেছেন আমারে মাননীয় বলবেন না, আমারে ওইটা করবেন না, আমার পেছনে আমার সামনে এত প্রশংসার দরকার নাই। কে কার কথা শুনে? কে কার কথা শুনে? এরা আরো কেন বলে জানেন? এই ভাইরাল হওয়ার জন্য। নাহলে এই যে শাখাওয়াত হোসেন বকুল না কি না বলে তা আমি চিন্তাবি না। উনি কোথাকার মন্ত্রী, কোথাকার নরসিংদীর লোক, আমার তো চিনার কথা না। এটা দেখার পর আমি ওনার উইকিপিডিয়াতে গেছি, ওনার সম্পর্কে জানছি। আসলে এরা সব ভাইরাল হইতে চায়, যে এমন একটা কথা বলবো যেটা নিয়ে সবাই ভিডিও বানাবে, আমার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, পরে তোর বলে সরি বলে ফেলাবো। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে এদেরকে নিয়ে বসেন, এরা সব ভাইরাল হইতে চায়, এদেরকে বা এদের মুখটাকে সিলাই করে দেন। আপনি পছন্দ করেন না আপনার এক্সপ্রেশনে, আমিও দেখছি, কিন্তু লাভ কি? বন্দুক থেকে যখন গুলি চলে যায় তখন এটা তো ফেরত আসে না। যেভাবে পাবলিকলি তারা বলতেছে সমস্ত কথা এবং লোক হাসাচ্ছে, আপনি গিয়ে দেখেন নিজের কমেন্ট বক্সে কিভাবে গালাগালি করতেছে। রুবিন ফরহানের কথাই তো সত্য, আপনি এত কিছু করতেছেন, এত ভালোভাবে চলতেছেন, মানুষকে এটাকে স্টানবাজি মনে করেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।